একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। ও সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। শকত, আমি সেদিনের জন্য এক্সট্রিমলি সরি। আমার হঠাৎ করে এত বেশি রাগ উঠে গিয়েছিল, মাথা গরম হয়ে গিয়েছিল, আমার আসলে এভাবে রাগারাগি করা ঠিক হয়নি। সরি, নিজে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা বাদ দাও তো, আমি একদমই মাইন্ড করিনি। আচ্ছা তুমি জানো আমার ফ্লাইট না একটু পিছিয়েছে, আর এজন্য আমি তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে চলে এসেছি, যাতে তুমি আমাকে আরেকটু অপমান করতে পারো। আমি কি সবসময় তোমার সাথে রাগারাগি করি, তোমাকে সবসময় অপমানই করি? না মানে আমি ওভাবে বলছি না, তবে আজ করবে। কেন? আজকে তুমি আমাকে এমন কিছু বলবে যাতে আমার মাথা গরম হয়ে যায়? মাথা গরম হবে, তবে আমার যা বলো না আমি তোমায় বলবো, কারণ আমি তোমার ওয়েল উইশার, ঠিক আছে? এতে তুমি আমাকে অপমান করো বা কষ্ট পাও, আই ডোন্ট মাইন্ড। বলো, সানি সম্পর্কে তোমার আর কি কি কমপ্লেন আছে সব বলো। আজকে তুমি তোমার সব কমপ্লেন আমাকে দিয়ে দাও। বেশি কমপ্লেন নেই, শুধু একটা নির্দিষ্ট কমপ্লেন আছে। তুমি জানো ইশরাত নামে একটা মেয়ের সাথে সানির সম্পর্ক আছে। এখনো ওভাবে হয়নি, কিন্তু প্রতিনিয়ত তারা দেখা করছে, বুঝছো? যেভাবে আমি দেখছি না, ওদের কিছুদিনের মধ্যে প্রেম টেম হয়ে যাবে আর কি। তুমি কি ওর পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছো নাকি? না, একদমই না। আর এইসব জানার জন্য কি গোয়েন্দা লাগাতে হয় নাকি? আর আমার চোখে তো তোমার মতো আমি টিনের চশমা লাগে না, তাই না? আমি সব দেখি। তো এখন আমার কি করা উচিত? এখন কি আমার সানিকে ছেড়ে তোমার সাথে প্রেম করা উচিত? তোমরা মেয়েরা না আজীব, বুঝছো? তোমাদের ক্যারেক্টার না বুঝাই যায় না। ভিতরে ভিতরে কিন্তু সানির কথা শুনে তুমি জ্বলছো, জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছ, কিন্তু উপরে উপরে দেখো কত রাগ দেখাচ্ছ। থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। ওয়েলকাম। বাট জানো তো, আমি আর 10টা মেয়ের মতো না যে আমার সাথে রিলেশন আছে তাই সানি অন্য কোনো মেয়েদের সাথে মিশতে পারবে না, অন্য কোনো ফ্রেন্ড হতে পারবে না। আর জাস্ট ফ্রেন্ড, এরকম না যে ওরা প্রেম করবেই, এরকম তো কোনো গ্যারান্টি নেই, তাই না? ওয়াও ওয়াও, আসলে মানে আমার না মাঝে মাঝে মনে হয় যে আমার গার্লফ্রেন্ড যদি হয় একদম তোমার মতো হয়, বুঝছো? তোমার মতো হলে কত রিল্যাক্স ভাবে আমি চলাফেরা করতে পারতাম, মানে একদম লাইফ কত এনজয়েবল হতো, তাই না? রাইট, মানে একটা গার্লফ্রেন্ড রেখে আবার আমার সাথে দেখা করতে, আমার সাথে মানে ফ্লার্ট করতা, আবার চারপাশে আরো 10টা মেয়ে থাকতো, মানে গার্লফ্রেন্ডকে বলতো ওরা জাস্ট ফ্রেন্ড। রাইট। তুমি মাঝে মাঝে এমন ভাব করো তুমি কিছুই বুঝো না, কিন্তু তুমি অনেক সময় বুঝেও না বুঝার ভালো। কেন বলো তো? আসলে সবসময় সবকিছু বুঝতে হয় না, আর যদি বুঝেও অন্যদেরকে বুঝতে দিতে হয় না যে আমি বুঝেছি। ওয়াও, আসলে কিন্তু আমি এমনই, বুঝছো? আমি না আমার পেটের ভিতরে কথা রাখতে পারি না। এই যে দেখো দেখো আজকে আমি তোমাকে সবকিছু বলে ফেললাম, আমি এমনই। হ্যাঁ সেটাই। তুমি লন্ডন যাওয়া পিছালে আমাকে এগুলো বলার জন্য, আবার তুমি এগুলো আমাকে না বলে থাকবে না? আমাকে আজকে এগুলো না বললে তো তোমার পেট ফেটেই যেত। আচ্ছা, তোমাকে দেখে যতটা বোকাশোকা মনে হয় না, রবি, মন খারাপ? কই না তো, আমার মন খারাপ না। না,
রবি, আমি জানি তোমার মন খারাপ, আর আমি জানি তোমাকে ভাইয়া কি কি বলেছে। আসলে ভাইয়া আমাকে কিছু বলেনি, বাট আমি বুঝতে পারি, আমি ওনার ক্যারেক্টারটা জানি তো। উনি কি মনে করে জানো, যে আমি একটা বাচ্চা, আমি একটা কুকি, আমার চাইল্ড। তিনি সব বুঝে আর আমি কিছুই বুঝি না। লিসা, ভাইয়া আমাকে কোনো কিছুই বলেনি। রবি, তা কেন মিথ্যা কথা বলছো বলো তো? আমি তোমাকে আমার পাস্টের কথা বলিনি, বলার কিছু ছিলও না। মানে একটা টাইমে আমি একজনকে অনেক বেশি ট্রাস্ট করেছিলাম, আর হি ব্রোক মাই ট্রাস্ট। সেটা থেকে পালানোর জন্যই আসলে আমার ঢাকায় আসা। ঢাকায় এসে আমার তোমার সাথে দেখা হয়। আসলে কখন যে আমি তোমার প্রতি উইক হয়ে পড়লাম না, আমি নিজেও আসলে রিয়েলাইজ করিনি। কিন্তু আমি কখনোই চাইনি এটা এক্সপ্রেস করতে বা তোমাকে বলতে। আসলে আমার বলার মতো কোনো সাহসও ছিল না। আমি কখনোই চাইনি যে তুমি এটা জানো, বাট দেখো লিসা, আমার জানা না জানাটা আসলে বড় কথা নয়। মানে তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। মানে কেন জানি সব কিছুর জন্য আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। আমি জানি যে তোমার একটা অতীত আছে, কষ্টের অতীত। এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তুমি আবার নতুন কোনো কষ্টের মধ্যে পড়ো, এবং সেটা যদি আমার কারণে হয় সেটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারি না। কিন্তু বাস্তবতা হচ্ছে কি, যে তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ। আচ্ছা, ফার্স্ট অফ অল, আমি যে কষ্ট পাচ্ছি সেটা তোমাকে কে বললো বলো তো? আমার কোনো বিহেভিয়ার বা অ্যাটিটিউড দেখে তোমার মনে হচ্ছে আমি কষ্ট পাচ্ছি? আর যদি কষ্ট পেয়েও থাকি, সেটাতে তোমার কি দোষ? আচ্ছা, আজ যদি আমি কোনো কারণে কষ্ট পাই, আমার যদি খারাপ লাগে, সেই কথা শোনার পর তোমার কষ্ট লাগবে না? সেটাই তো স্বাভাবিক, তাই না? তাতে তোমার দায় থাকুক অথবা না থাকুক। তুমি কিন্তু আমাকে বলোনি যে তুমি কষ্টে আছো, এ কথা সত্য। কিন্তু আমি তো তোমার চোখ দেখে বুঝতে পারি তোমার ভেতর একটা বিশাল শূন্যতা। শূন্যতা তো আছেই। দেখো, আই অ্যাম রিয়েলি অ্যালোন। আমি অনেকই একা। আসলে এত বড় একটা পৃথিবীতে না, এমন একজন মানুষও নেই মানে যে আমার কথা ভাবে, আমার জন্য চিন্তা করে, আমার জন্য হাসে, আমার জন্য কাঁদে। টু বি ভেরি অনেস্ট, আই অ্যাম রিয়েলি লনলি। তোমার জন্য আসলে আমার কিছু একটা করতে ইচ্ছা করছে, কিন্তু আমি কি করতে পারি বলো? তোমার কিছুই করতে হবে না। তুমি হচ্ছে নীলার, আর আমার জন্য হয়তো কেউ না কেউ তো আছে। পৃথিবীর কোনো একটা প্রান্তে হয়তো আমার জন্য কেউ না কেউ আছে যে সব কিছুই আমার জন্য করবে একদিন। আমি আসলে বুঝতে পারছি না লিসা, যে আমি তোমাকে কি বলবো। আচ্ছা, তুমি সব কিছু এত কমপ্লিকেটেড করছো কেন বলো তো? দেখো, তুমি ভাইয়ের কাছ থেকে কিছু শুনেছো, আমার কাছ থেকে এখন শুনলে, এই সব ইনফরমেশন একদম ধরে শিফট ডিলিট করে দাও। মানে রিসাইকেল বিনেও যাতে না থাকে, ওকে? দেখো, আমরা আগেও ফ্রেন্ডস ছিলাম, এখনো আছি, এটা মাথায় রাখলে হবে। তাই না? তাই। আচ্ছা লিসা, তোমার কি মনে হয় যে স্মৃতি হেয়ার কাট, যখন ইচ্ছা যেভাবে খুশি তুমি হেয়ার কাট করে ফেললে? হেয়ার কাট যদি নাও করতে পারো, তাহলে সময় দাও। দেখো, একটা টাইমের পর ওটা অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যাবে। বিকজ দেখো, আমাদের ব্রেনটা আছে না, সেটা কখনো আননেসেসারি জিনিস কখনোই মাথায় রাখে না। আচ্ছা, আমার এসব কথা বাদ দাও তো, তুমি তোমার নিজের কথা বলো তো। কি অবস্থা তোমার নীলার? ভালো। ভালো মানে কি? আচ্ছা, তোমার কি আমি ছাড়া আর কোনো মেয়েদের সাথে কথা হয়? মেয়ে? হ্যাঁ, হয়তো অনেক মেয়ের সাথে কথা হয়। এই রাইসা ম্যাডামের সাথে কথা হয়, নীলাপুর সাথে কথা হয়, মাঝে মাঝে সাবিনা খালামনির সাথেও কথা হয়। আমি এসব খালা, ম্যাডাম, আপুদের কথা বলছি না, মানে অন্য কারো, মানে ধরো কোনো মেয়ে ফ্রেন্ডদের সাথে কথা হয়। শোনো কাজল, তুমি খুব ভালো করেই জানো আমি মেয়েদের সাথে কথা বলতে গেলে নার্ভাস ফিল করি, আমার হাত পা ঠান্ডা হয়ে যায়।
আমি কোনো মেয়ের সাথেই কথা বলি না। আর অন্য কোনো মেয়ের সাথে কেন কথা বলতে হবে? মানে মানুষ কার সাথে কথা বলে, কোন ফ্রেন্ডের সাথে কথা বলে, যার সাথে শেয়ার করলে কোনো কিছু লাভ হবে। আর আমার শেয়ার করার মতো আমার ফ্রেন্ড বলতে তুমি আছো, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি তো সব। তুমি থাকলে আমি অন্য মেয়েদের সাথে কেন কথা বলতে যাবো? ফ্রেন্ড থাকা তো খারাপ কিছু না, তাই না? হ্যাঁ, ফ্রেন্ড থাকা দোষের কিছু না, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কখন অন্য ফ্রেন্ডের দরকার জানো? যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেরা ভালো বন্ধু হতে পারে না তখন। এই ধরো যেমন শওকত তোমার খুব ভালো বন্ধু। এখানে শকতের কথা আসলো কোত্থেকে? না না না, শওকতের কথা আসছে একটা উদাহরণ হিসেবে। মানে ধরো যে মানে আমি তোমার ভালো বন্ধু হতে পারিনি, তাই তোমার বন্ধু আছে, এত ভালো বন্ধু শওকত। কিন্তু ধরো যে আমি তোমার খুব ভালো বন্ধু মনে করি, বা আমি তোমাকে অনেক ভালো বেস্ট ফ্রেন্ড মনে করি বলে আমার কোনো বন্ধু নেই, আমি একাই আছি। আমার বন্ধু বলতে তুমি খালি একাই। তুমি শকতে হিংসা করো, তাই না? জেলাস তুমি। দেখো, তুমি খুব ভালো করেই জানো তুমি যদি আমাকে মানা করো আমি আর কখনো শকতের সাথে মিশবো না। তুমি কি এটা চাও? আমি জানি আমি না চাইলে তুমি শওকতের সাথে কোনো যোগাযোগ রাখবে না, কিন্তু তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করার কারণে তুমি আমাকে কি কি শাস্তি দিবে সেটা তুমিই জানো। তাই না? খুব কিন্তু। আচ্ছা, তোমার কি ইশরাত নামে কোনো ফ্রেন্ড আছে? ইশরাত? ইশরাত না, এই নামে কাউকে তো আমি চিনি না। ও আচ্ছা, একটু ঠিকভাবে মনে করে দেখো তো, ইশরাত নামে কোনো ফ্রেন্ড আছে নাকি, পরিচিত কেউ? হ্যাঁ, যার নামে একবার শোনার পরে মনে পড়ছে না, তার নাম কেন মনে করে মনে পড়াতে হবে, এটা তো বুঝতে পারলাম না। কেন, কি হয়েছে বলো তো? না কিছু না, আমি শুনেছিলাম তোমার নাকি এই নামে একটা ফ্রেন্ড আছে, বুঝলাম না। কে বলছে তোমাকে এই কথা? শওকত। শওকত তোমাকে দিনে দিনে বানায় বানায় এক একটা যে কথাবার্তা বলতেছে না, আমি খালি ওরে পাই, ওর হাড্ডি গুড্ডি ভেঙে আমি যে কি করব। হ্যাঁ, শকত আমাকে বলে নাই। তাহলে কে বলছে তোমাকে বলো? কেউ বলে না ভাই, ভুল হয়েছে, মাপ চাই, অন্য কথা বলো। না, অন্য কথা বলতে পারবো না তো। তোমার আর আমার মাঝখানে অন্য কেউ এসে উল্টাপাল্টা কথা বলে ঘাপলা লাগাবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। কে বলছে বলো আমাকে? এত কথা বলতেছো কেন? না, বলবো না কেন? কেন কে এইসব কথাবার্তা বলে তোমাকে মিসগাইড করতেছে এবং তোমার মাথাটা আউল হইতেছে বলো? কেউ বলে নাই। তুমি কথা লুকাচ্ছ কেন? তাহলে তুমি এই টপিক আমি অনেক চিন্তা করে দেখলাম তো, সেরকম মনের মতো ব্যবসা কোনো খুঁজে পেলাম না। আমি তো পুরনো দিনের মানুষ, সেই সময়ের ব্যবসা এখন আর করার মতো না। আর এখন যেসব ব্যবসা লাভ হচ্ছে সেসব আমি বুঝি না, না বুঝে তো আর কোনো পরামর্শ দেওয়া যায় না। মামা, আমার মনে হয় কি যে আমরা যে কোনো ধরনের একটা সার্ভিসের ব্যবসা শুরু করতে পারি। মানে সার্ভিসের মূল মানে তোমার ইনভেস্ট হচ্ছে পরিশ্রম। তা আমরা তো আসলে আমাদের পুঁজি কম, বাট ম্যান পাওয়ারটা আমাদের অনেক বেশি। আমরা 5 জন মানুষ আছি, আমরা যে কোনো একটা কাজ করতে গেলে বিনা পারিশ্রমিকে আমরা সেই কাজটা করতে পারি। হ্যাঁ, গায়ে পরিশ্রম করে যে কাজটা করলাম। আমি বলি মানে সার্ভিস রিলেটেড যদি কিছু একটা করা যায়। হ্যাঁ, কিন্তু সেটা একটা উদাহরণ দিয়ে সবাইকে বুঝিয়ে বল কি করতে যাচ্ছিস। উদাহরণ যেমন মামা ধরো তুমি আমরা কোচিং এর বিজনেস করতে পারি। আমরা যেহেতু ফ্রি আছি, আমরা ফ্রি ক্লাস করাইলাম, আমরা সবাই ক্লাস। তুই আমরা বল, মানে এটাই মানে সার্ভিস রিলেটেড কিছু একটা। তো এটা তো একটা ধারণা, এর ধারণার উপরে ভিত্তি করে তো কোনো ব্যবসা স্টার্ট করা যায় না। আরেকটা আইডিয়া আছে মামা, কনক্রিট কিছু যদি তুই বলিস তাহলে সেটার উপরে ব্যবসা বাণিজ্য করা যায়। ইভেন্টের বিজনেসটা কিন্তু এখন অনেক পপুলার। ওটা তো আইডিয়া থাকলো, তুই বল স্পেসিফিক্যালি তো কি করতে চাস, তার কি কাজ, কি করতে দিবে। তুই চুপ কর না, আমি একটু চিন্তা করি। সানি কিছু একটা বল। সানি কিছু বলবি বল। হরি আগে বলুক, কারণ হরি তুমি তো কথা বলার মাঝখান দিয়ে কথা বলো, তুমি বলে নাও তারপর আমি বলবো। না, এটা ভালো কইছেন, কারণ মুই বললে দেখা গেলে আপনার আর বলা লাগতে না, ঠিক না? এই মানে চুপ। মোর যে আইডিয়া, শোনেন মামা, মোর একটা বেতাল আইডিয়া আইছে মাথায়। মোরা এই যে বাড়িতে বাইরে যে মোড়ের উপর একটা মাইয়গা হোস্টেল আছে না, ওইখানে প্রচুর মাইয়া থাকে। আর মাসে প্রতি মাসে ধরেন কোটি কোটি টাকা ইনকাম। মুই যখন ওই পথ দিয়ে যাই, ম্যানেজারের লাগে মাঝে মধ্যে কথা হয়, শুনছি। আর আমাগো তো ধরেন নিজেগো বাড়ি, আর আমরা 5 জন বেকার যুবক আছি।
এর মধ্যে আমার তো ধরেন কোনো কামই নেই, আমি তো মেনটেন করতে পারবো, ঠিক না মামা? এই ব্যবসাটা করতে পারলে কিন্তু লালে লাল কোটি কোটি টাকা ভাইবে দেখেন। হ্যাঁ, ব্যবসাটা ভালো, কিন্তু যেহেতু এখানে অর্থনৈতিক লাভের চাইতে তোমার ব্যক্তিগত স্বার্থের বিষয়টা বেশি দেখা যাচ্ছে, সুতরাং এই ব্যবসাটা করা যাবে না। আর দ্বিতীয়ত, আমরা যেহেতু 5 জন পুরুষ মানুষ এই ব্যবসাটা করতে চাচ্ছি, আমাদের পক্ষে এই ব্যবসা চালানোটা একদম মানায় না। আর যেখানে তোর মতো একটা চরিত্রহীন লোক এখানে আছে, সেখানে তো এই ব্যবসা করার কোনো প্রশ্নই ওঠে না। তোর কি অন্য আর কিছু বলার আছে? যদি থাকে তাহলে বল। আইডিয়া তো গিজ গিজ করতে আছে, মোর আইডিয়া নেলে ধরেন কোটি কোটি টাকা কামাই না কোনো ব্যাপারই না, কিন্তু আর দিমু না তো, যে আকারে আমনে মোরে অপমান হল সবাই মাঝে, এরপরে মুই আর কোনো কথা বলতেই চাই না। ঠিক আছে, তাহলে তুমি আপাতত চুপ থাকো, একটা কথা বলবো, ঠিক আছে? পরে যখন বলতে বলবো তখন বলতে পারবো। সানি, তোকে দেখে মনে হচ্ছে যে তুই একটা ভীষণ ভালো রকমের আইডিয়া নিয়ে বসে আছিস, এবং তুই খুবই কনফিডেন্ট যে তুই আইডিয়াটা শেয়ার করা মাত্র আমাদের প্রত্যেকেরই এটা পছন্দ হয়ে যাবে। বল না একটু। জি মামা, আইডিয়াটা মূলত আমার না, আমার এক বন্ধু। আমি এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে চিন্তা করছি যেটাতে ইনভেস্টমেন্ট কম, সুতরাং রিস্ক কম, অনলাইন বেজ একটা বিজনেস। মানে ভাইয়া যেটা বললো কিছুক্ষণ আগে, সার্ভিস ওরিয়েন্টেড। সো অনলাইনে আমরা কসমেটিক্স বিক্রি করব। প্রথমে কসমেটিক্স, তারপরে হয়তোবা জুতা, পোশাক বা অন্যান্য কোনো কিছু প্রোডাক্ট। সোনো পাউডার, লিপস্টিক। এই ব্যবসায় আমাদের কোনো দোকান লাগছে না, বাইরে থেকে কোনো লোক রাখতে হচ্ছে না, এমনকি আমাদের প্রোডাক্টও ওইভাবে কিনতে হচ্ছে না। আমরা যেটা করব, আমরা ফেসবুকে অথবা অনলাইনে একটা পেজ ওপেন করব, ওপেন করে সেটাতে আমাদের ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে কসমেটিক্সের ছবি তুলে প্রোডাক্টের বিস্তারিত বর্ণনা দিয়ে সেখানে আমরা মূল্য পোস্ট করে দেব। পোস্ট করে দেওয়ার পরে যেটা হবে, সাথে সাথে মানুষ আমাদেরকে নক করা শুরু করবে, এবং আমরা কিছুদিন যাওয়ার পরে পেজটাকে বুস্ট করব। মানে হচ্ছে আমাদের প্রমোশন বাড়ানোর জন্য ফেসবুকে 3-4 হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিব, এবং মানুষ সেটা দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট চাইবে। চাওয়ার পরে আমরা মানুষের কাছে ডেলিভারি দেওয়ার আগে চকবাজার থেকে প্রোডাক্টটা কিনে মানুষের কাছে পৌঁছে দেবো। ডেলিভারি চার্জ বাবদ 50 টাকা রাখা যেতে পারে, এই আর কি। পরে আমরা জুয়েলারির ছবি, তারপরে জুতা, এইভাবে অন্যান্য পোশাক আশাক বিভিন্ন প্রোডাক্টও সেল করতে পারবো সেখানে। কিন্তু মানুষ দোকান থেকে না কিনে আমাদের থেকে কিনবে কেন? কারণ আমরা কম টাকা বিক্রি করব। আমাদের কোনো দোকান ভাড়া নেই, কোনো লোককে বেতন দিতে হচ্ছে না, বিদ্যুৎ বিল নেই, তাছাড়া কোনো চাঁদাবাজিরও কোনো আশঙ্কা নেই, কোনো টাকা পয়সা অন্যদিকে খরচ হচ্ছে না। সো একজন দোকানদার যে দামে বিক্রি করতে পারবে, তার থেকে আমরা অবশ্যই অনেক কম দামে বিক্রি করতে পারবো। তাহলে কাস্টমাররা তো আমাদের কাছ থেকেই নেবে, তাই না? খুবই ভালো, কিন্তু আমাদের দেশে তো প্রায় সব প্রোডাক্টই 2 নাম্বার। তা আমরা কাস্টমারকে 1 নাম্বার প্রোডাক্ট দিচ্ছি নাকি 2 নাম্বার দিচ্ছি, এটা কাস্টমার কিভাবে বুঝবে? আমরা অবশ্যই 1 নাম্বার প্রোডাক্ট সেল করব। আর যার কাছে সেল করবো সেই কাস্টমার তো নিজের চোখে দেখে, নিজের হাতে নিয়ে তারপরে প্রোডাক্টটা কিনবে। আর যদি সে দেখে প্রোডাক্ট ভালো না, কিংবা প্রোডাক্টটা নকল, তখন আমাদেরকে আমাদের পেজের নাম্বারে ফোন দিলে আমরা গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবো। কিন্তু প্রমাণ করতে হবে যে প্রোডাক্টটা নকল, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এখন প্রোডাক্টটা কি অর্ডার দিল, কিন্তু যখন ডেলিভারি দিতে যাওয়া হলো তখন প্রোডাক্টটা সে নিল না, রিফিউজ করলো, তখন তো ডেলিভারি দিয়ে যাওয়ার টাকাটাই তো নষ্ট। এটা যে একদমই হবে না তা না, এটা হতেই পারে মামা। প্রত্যেকটা বিজনেসে তো মিসম্যানেজমেন্ট বা মিসইউজ বলে একটা ব্যাপার থাকে, একটা বিজনেসের টার্ম। সো এই ব্যবসার ক্ষেত্রে ব্যতিক্রম না। এরকম যদি হয় তাহলে ওটা ধরে নিতে হবে যে মিসম্যানেজমেন্টের কারণে বা মিসইউজ হিসেবে চলে গেছে। বুঝছি। আসলে এই জিনিসপত্র তো দিতে আমারই হইবে, গিয়া দিয়াম, কিন্তু সমস্যা বাড়ছে অন্য জায়গায়। ধরেন অর্ডার করলে মুইও প্রোডাক্ট লইয়া গেলাম, আর নিয়া যদি মোরে কেনে দিয়া ধরেন খোঁজায় কিলগুশি মারে, এরপর কি হইবে? মোর মোবাইল টোবাইল সব কেটে নিলে, প্রোডাক্ট তো গেছে গেছে, মুইও গেলাম, এরপর হরি দেখো, শোনো, একটা দোকান নিয়ে যদি তুমি ব্যবসা করতে থাকো, সেই দোকানে আগুন লাগতে পারে, সেখানে ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, এগুলো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? এগুলো হতেই পারে। এখন তুমি প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে, তাই বলে সবসময় ঘটবে এটা চিন্তা করে তুমি ব্যবসা করবে না তা তো না। বুঝছি, বিপদ তো সবসময় ধরেন আমার উপর দিয়ে যায়, এইবারও যাইবে, বুঝতে লইছি। যাক, দরকার হইলে মুই জান দিমু, তারপরেও আমার ব্যবসাটা হোক, এইটাই চাই। আচ্ছা,
এতে লাভের পরিমাণ কি হতে পারে? বাবা 1000 টাকার প্রোডাক্টে 200 টাকা তো লাভ আছেই। 200? হ্যাঁ, এখানে তো কোনো খরচ নেই বাবা, সেল যত বাড়বে তত লাভ। সেলটা শুধু আমাদেরকে বাড়াতে হবে। আমার মনে হয় যে এটা খারাপ না, এটা নিয়ে ভাবা যায়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমারও মানে মনে হইতেছে। এই ব্যবসায় রিস্কটা কম, কিন্তু সম্ভাবনা অনেক। আর ভবিষ্যতে আমরা যত চাবো তত প্রোডাক্ট ধীরে ধীরে বিক্রি করা শুরু করতে পারবো এই অনলাইনে। মানে নানান ধরনের প্রোডাক্ট আমরা ইনক্লুড করবো এর সাথে। দুলো ভাই, আসলে আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা এটা দিয়ে শুরু করি। মাল কিনবো আমি, ডেলিভারি করবে করি, আর অনলাইনে সমস্ত কিছু দেখাশোনা করবে সানি, ইনভেস্টমেন্ট হচ্ছে দুলা ভাই, ব্যাকআপ হচ্ছে রবি। তাহলে এভাবেই শুরু হোক। সানি তাহলে প্রথমে কি রাখছে? একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে, এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে হবে। ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।